জিম ট্রাক ভাড়ার একটি অ্যাপ ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম। জিমের মাধ্যমে খুব সহজেই যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ট্রিপ তৈরি করে ট্রাক পাওয়া যায়। বাংলাদেশে প্রচলিত সকল ধরনের ট্রাক পাবার নির্ভরযোগ্য অ্যাপ হচ্ছে জিম। জিমে অনলাইন বিডিংয়ের মাধ্যমে নিশ্চিত করা হয় বাজারের সেরা দর। ট্রিপ শেষে অ্যাপেই পেয়ে যাবেন ডিজিটাল ইনভয়েস। জিম ডিজিটাল ট্রাক, পণ্য পরিবহনে প্রযুক্তি। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি অ্যাগ্রো টেকটকে। আমরা আজ কথা বলবো কৃষি প্রযুক্তি নিয়ে, কৃষির বাজার ব্যবস্থাপনা নিয়ে। সে সঙ্গে কৃষির প্রযুক্তি এবং বাজার ব্যবস্থাপনার যে বর্তমান সময়টি, সেই সময়টির সঙ্গে গতকাল যে উদযাপিত হলো ডিজিটাল দিবস, সেই ডিজিটাল বাংলাদেশ দিবসের সঙ্গে আমরা বিষয়টির একটু সামঞ্জস্য এবং বিষয়টির যে পরিবর্তন এবং এর মধ্য দিয়ে মানুষ কী সুবিধা পেয়েছে তা খোঁজার চেষ্টা করব। আপনাদের সঙ্গে আছি আমি আদিত্য শাহিন। আজ আমাদের সঙ্গে আলোচনায় তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে এই বিষয়ে আলোচনার জন্য, যারা ঠিক কৃষি প্রযুক্তি, কৃষি বাজার ব্যবস্থা এবং বাজার ব্যবস্থাপনার যে প্রযুক্তি, সেই বিষয় নিয়ে আলোচনার জন্য তারা উপযুক্ত এবং তারা সেই বিষয় নিয়ে কাজ করেন। আমাদের স্টুডিওতে এই আলোচনায় যুক্ত হচ্ছেন ব্র্যাক ব্যাংকের ডিএমডি এবং হেড অফ এসএমই ই ব্যাংকিং সাঈদ আব্দুল মোমেন। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর গুডস ইন মোশন, যেটি সংক্ষেপে বলে জিম, মিস্টার আলমগীর আলভী। আর যুক্ত হচ্ছেন ফার্মার্স মার্কেট এশিয়ার সিইও এবং কো ফাউন্ডার সৌরভ ইসলাম। সাঈদ আব্দুল মোমেন, আলমগীর আলভী এবং সৌরভ ইসলাম, আপনাদেরকে স্বাগত আজকের আলোচনায়। আমরা ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন করলাম। ঠিক দিবসের পরদিন এই আয়োজনটি চ্যানেল আইয়ের সকল ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমরা দর্শক যারা কৃষি সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে যুক্ত, যারা ভোক্তা, এমনকি সাধারণ মানুষ, শিক্ষার্থী থেকে শুরু করে সকল পেশাজীবীর জন্য আজকের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন আমরা অ্যাগ্রো টেকটক এই আয়োজনটি করেছি, এটি আমাদের আলোচনার ভেতর দিয়েই উঠে আসবে। আমি শুরুতেই আজকের আলোচক যারা রয়েছেন তাদের মধ্যে সাঈদ আব্দুল মোমেনের কাছে যাব। প্রথমে বাংলাদেশের বর্তমানে যে কৃষির বাজার ব্যবস্থাপনা এবং কৃষির বাজার ব্যবস্থাপনার সঙ্গে প্রযুক্তির যে সম্পর্ক, কৃষক এই প্রচলিত বাজার ব্যবস্থাপনায় কতটা লাভবান হচ্ছে কি হচ্ছে না, এই ব্যাপারটি যদি আপনি একটু উন্মোচন করার চেষ্টা করেন। তার আগে আপনাকে আমি ধরিয়ে দিই যে আমরা কৃষি বিষয়ক যে বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান, বিশেষ করে কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব শাইখ সিরাজের যে টেলিভিশন অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ দেখে আসছি কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য কিভাবে বঞ্চিত হয়। ন্যায্য মূল্য থেকে কৃষক যেমন বঞ্চিত হয়, ভোক্তাও একইভাবে বঞ্চিত হয়। মাঝখানে অনেকগুলি হাত বদল হয়ে কৃষি পণ্যের দাম অনেক রকমভাবে বেড়ে যায়। কৃষক তার ন্যায্য মূল্যটি পায় না, কৃষক যে দাম পায় ভোক্তা তার চেয়ে কয়েক গুণ বেশি দামে পণ্যটি কেনে। এর মধ্যে এই যে ব্যবধান, যেটি একটি অমোচনীয় সমস্যা, অমীমাংসিত সমস্যা, এই ব্যাপারটি আপনি কিভাবে উন্মোচন করবেন? প্রথমে আমি ব্র্যাক ব্যাংক সম্পর্কে একটু বলতে চাই যে ব্র্যাক ব্যাংক, আপনারা জানেন, আমাদের প্রতিষ্ঠাতা, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ কৃষক থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী এদেরকে ব্যাংকিং সেবার আওতায় আনার একটা প্রয়াস নিয়েই ব্যাংকটি গঠন করা হয় এবং বিগত 20 বছর যাবৎ আমরা এই উদ্দেশ্যে কাজ করে যাচ্ছি। কিন্তু আমাদের একটা বড় শিফট আমি বলবো হয়েছে এই ডিজিটাল বাংলাদেশ ইনিশিয়েটিভ যখন থেকে শুরু হয়, তখন থেকে এই এগ্রিকালচার সেক্টরের উপরে আমাদের যে আমাদের রেগুলেটরি প্রতিষ্ঠান, মানে বাংলাদেশ ব্যাংক এবং ফাইন্যান্স মিনিস্ট্রি, এরা কিন্তু ডিজিটাইজেশন অফ এগ্রিকালচারাল সেক্টর এবং ফাইন্যান্সিং, এই দুটোর সমন্বয় করার জন্য বেশ কিছু পলিসি প্রদান করেছেন এবং এই পলিসি সাপোর্ট নিয়ে ব্র্যাক ব্যাংকে প্রায় 725 কোটি টাকা বিনিয়োগ আছে এগ্রিকালচারাল সেক্টরে। এবং শাইখ সিরাজ সাহেব উনিও আমাদের সাথে ওতপ্রোতভাবে বিভিন্ন বিষয় আমাদেরকে গাইড করেন এবং আমরা বিভিন্ন মাটি ও মানুষ অনুষ্ঠানে বিভিন্ন এগ্রিকালচার সেক্টরকে কিন্তু আমরা জানতে পেরেছি ওনার মাধ্যমে এবং ওই সমস্ত জায়গায় কিন্তু আমরা ফাইন্যান্সিং নিয়ে ছুটে গিয়েছি। আমি এখন এগ্রিকালচারাল সাইডে যদি বলতে চাই, যেমন আমরা আমাদের একটা বড় সেক্টর
হলো গবাদি পশু বা ক্যাটল ফাইন্যান্সিং বা মুরগির খামারে ফাইন্যান্সিং। তো এখানে একটা বড় সমস্যা ছিল যে এখানে গরুগুলো মারা যেত। তো আমরা এখানে ফাইন্যান্সিং এর একটা বড় রিস্ক ছিল। তো আমরা কিন্তু প্রথমে এখানে একটা প্রযুক্তি নিয়ে আসি। ফার্স্ট আমরা গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আমরা আরএফআইডি বেস, যেখানে গবাদি পশুটাকে আরএফআইডি ট্যাগ করে ওই পশুটাকে আমরা তখন একটা ইন্স্যুরেন্সের মাধ্যমে ওই ফার্মকে ফাইন্যান্সিং শুরু করলাম। পরবর্তীতে আমরা প্রাণী সেবা নামে একটা প্রতিষ্ঠান, যে কিন্তু আরো প্রযুক্তিকে আরো বেশি ইউজ করে তারা গবাদি পশুর পুরো স্বাস্থ্য এটাও একটা অ্যাপের মাধ্যমে নিয়ে আসলেন, এবং ওটার উপর বেসিস করে আমরা ফাইন্যান্সিং শুরু করলাম। তো সিমিলারলি একদম ডাইরেক্ট কৃষক বা মাঠ পর্যায়ে যারা শস্য উৎপাদনে কাজ করছে, তাদের ওখানে ফাইন্যান্সিং প্রদান করার একটা বড় গ্যাপ রয়েছে, যেটা হলো ওই সাপ্লাই, এবং এই সাপ্লাই চেইনটা কিন্তু এখনো ডিজিটাইজ না। এটা এখনো আমাদের সেই সনাতন পদ্ধতিতে চলছে। তো এই প্রবলেমটা আমরা যদি কোনোভাবে বা ডিজিটাইজ করতে পারি, কারণ ডিজিটাইজেশনের উপর জোর দিচ্ছি অ্যাজ এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, কারণ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিন্তু ডেটা দেখে লোন দেয়। বা একজন কৃষক বা একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তার সেলস, তার টার্নওভার, বিগত 1 বছরে সে কি করেছে, ওইটার উপর ভিত্তি করে কিন্তু তার লোনের পরিমাণ নির্ধারণ করা হয়। এবং এইটা আমরা যেমন গবাদি পশুর একটা এক্সাম্পল দিলাম, গবাদি পশুতে কিন্তু আমরা এখন গবাদি পশু সম্পর্কিত সমস্ত ডেটা পাচ্ছি, ওই যে খামারি তার ডেটা পাচ্ছি অন অ্যান অ্যাপ, এবং এই ডেটার উপর বেসিস করেই কিন্তু আমরা লোনের ডিসিশন নিচ্ছি। সিমিলারলি সেন্ট্রাল ব্যাংকও আরো একটা দ্বার উন্মোচন করেছিলেন, যে আমরা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোর সাথে পার্টনারশিপের মাধ্যমেও ফাইন্যান্সিং করতে পারি। সেক্ষেত্রে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন যারা এগ্রিকালচারে ডাইরেক্টলি ফাইন্যান্স করে, তাদের ডেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা ফাইন্যান্সিং করছি। কিন্তু মেজর চ্যালেঞ্জ আমি বলবো আমাদের এখানে এই ফাইন্যান্সিং আমরা আরো বেশি করতে পারতাম যদি এই সাপ্লাই চেইনটা কোনোভাবে ডিজিটাইজ হতো, এবং এই সাপ্লাই চেইনের ডেটা আমরা যদি পেতাম, তাহলে কিন্তু আমরা আরো বেশি ফাইন্যান্সিং এই মাঠ পর্যায়ের কৃষকদের কাছে পৌঁছে দিতে পারতাম। ধন্যবাদ সাইদ আব্দুল মোমেন, আপনি খুব দারুণভাবে তুলে ধরেছেন ব্র্যাক ব্যাংকের ভূমিকা এবং এসএমই যে কাজটি করছে, এবং আপনারা যে 725 কোটি টাকা বিনিয়োগ করেছেন কৃষিতে, সেখানে আপনি এর মাধ্যমে যে স্টার্ট আপ কীভাবে ডেভেলপ করলো, কিংবা সেই ক্ষেত্রে আপনার কতটুকু পেলেন, সেটিও আমরা আপনার কাছে আসবো জানার জন্যে। আমি এখন যেতে চাই গুডস ইন মোশন জিমের যিনি ফাউন্ডার মিস্টার আলমগীর আলভির কাছে। আপনারা যে বিষয়টি নিয়ে আগাচ্ছেন, পণ্য পরিবহনে প্রযুক্তি, আপনাদের যে পে অফ লাইন, নিঃসন্দেহে এটি অত্যন্ত আশাব্যঞ্জক একটি কথা বাংলাদেশের জন্য। পণ্য পরিবহনে প্রযুক্তি, আপনারা আসলে প্রযুক্তির ব্যবহার করে কৃষকের কৃষি পণ্যের যে ন্যায্য মূল্য প্রাপ্তির বিষয়, কিংবা একটি কনজিউমারের কাছে পণ্য পরিবহনের যে সহজলভ্য ব্যাপারটি, সামগ্রিকভাবে কৃষক লাভবান এবং কনজিউমারকে লাভবান করার জন্য আপনাদের উদ্যোগটি কিভাবে কাজ করতে পারে? আপনি যে প্রশ্নটা করেছেন এবং মমিন ভাই যে কথাটা বলেছেন, এটা আসলে অত্যন্ত যুগোপযোগী একটা প্রশ্ন। তার আগে আমি একটু বলছি, আসলে গুডস ইন মোশন প্রবলি ইজ এ ভেরি আননোন নেম ইন বাংলাদেশ। তো আমরা কি করি সেটা নিয়ে আমি একটু আসলে 2-3 মিনিট একটু কথা বলতে চাচ্ছি, দেন উইল ডেফিনেটলি কাম ব্যাক টু দ্য কোয়েশ্চেন দ্যাট ইউ অ্যাস্কড। সো গুডস ইন মোশন হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা আন্ডার ইউটিলাইজড রিসোর্সকে আমরা বিটুইন দ্য ইউজার অ্যান্ড দ্য সাপ্লায়ার কানেক্ট করছি আসলে, হ্যাঁ, স্পেশালি ফোকাসিং অন ডিফারেন্ট আসপেক্টস অফ সাপ্লাই চেইন। সো যদি ধরেন যে ফর এক্সাম্পল আমরা যদি মনে করি যে একটা পণ্য পরিবহনের জন্য যেমন ট্রাক দরকার, রাইট? সো এক্ষেত্রে আমরা একজন শিপার এবং ট্রাকারের মধ্যে আমরা রিয়েল টাইম কানেক্টিভিটিটা করছি। এটাই হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মেজর লক্ষ্য। সো এইটার আসলে আমরা যদি দেখি যে এটা মনে হচ্ছে জিনিসটা খুব সামান্য এবং সহজ, কিন্তু আমরা যদি একটু করে চিন্তা করি যে এটার আসলে ইউজার কারা। ইউজার যেমন হতে পারে যে আপনি একটা বাসা চেঞ্জ করবেন, সেটাও যেমন আপনার ইউজার। একজন এসএমই যিনি কৃষিজীবী, সেটাও যেমন ইউজার। একজন বড় এন্টারপ্রাইজ, সেটাও কিন্তু সে এটার একটা কাস্টমার। আর অন্যদিকে যদি আমরা সাপ্লায়ার দেখি, একজন ছোট্ট ট্রাক ওনার যে দিনাজপুর থেকে আজকে একটা প্রোডাক্ট ঢাকায় এনে
তারপরে ঢাকা থেকে কি নিয়ে যাবে এটার জন্য কিন্তু ট্রাক স্ট্যান্ডে কয়েকদিন ধরে বসে আছে, অথবা কোনো মিডলম্যানকে অনেক পয়সা দিয়ে তার জন্য একটা ফিরতি টিপ জোগাড় করতে হচ্ছে, অথবা কোনো সময় সে খালি চলে যাচ্ছে। এই যে অংশটুকু, এদের মধ্যে রিয়েল টাইম কানেক্টিভিটি করে দেওয়াটাই আসলে আমাদের কাজ। হ্যাঁ, সো এইখানে যদি দেখি আপনার, ধরেন আমরা যদি ছোট্ট একটা করে উদাহরণ নেই, ধরেন আপনি এই মুহূর্তে বাসা চেঞ্জ করতে যাবেন। সো আপনি যদি বাসা চেঞ্জ করতে যান, এই যে ট্রাকটা যে আপনি খুঁজছেন, এখন আপনি স্ট্যান্ডে যাচ্ছেন, আপনি হয়তো মাঝখানে আরো 2-3 জনকে রিকোয়েস্ট করছেন, এই যে করার সময় আপনি কোন প্রাইসটা পেলেন, এই প্রাইসটা কিন্তু আসলে খুবই আপনার ধরেন একটা স্পটের মতো আর কি। আসলে ওই প্রাইসটা যদি আমরা আশেপাশের আরো 500 জন ট্রাক ওনার যারা ওই মুহূর্তে আছে যদি দিয়ে দিতে পারতাম, তাহলে কিন্তু মার্কেটের প্রাইসিং ইফিসিয়েন্সিটা অনেক বেড়ে যেত, রাইট? এটা যেমন একদিকে হতো, আর একদিকে ওই সময় যে বেচারা দিনাজপুর থেকে আসছে, রংপুর থেকে আসছে, কুমিল্লা থেকে আসছে, তার কিন্তু কোনো অ্যাক্সেস নাই যে আসলে ওই ডিম্যান্ডটা ওই মুহূর্তে আছে। সো এই জিনিসটাই আমরা আসলে আমাদের অ্যাপের মাধ্যমে পিপল ক্যান গো register with their appropriate documents and have that access of supply and demand on that consumers at that particular point of time. That's exactly what we are trying to do. On the other hand, আপনি যদি গাড়ির ওনারের কথা চিন্তা করেন, অনেক সময় সেই গাড়ির ওনার আপনার নিজে অপারেট করে, মাঝখানে মিডলম্যান দিয়ে অপারেট করে, মাঝে মাঝে ড্রাইভার আছেন, তারও কিন্তু ট্রান্সপারেন্সির সাংঘাতিক অভাব। আসলে আপনি এক্স্যাক্ট ভোক্তা হয়ে কত টাকা দিয়ে আসলে গাড়িটা নিয়েছেন, এটা কিন্তু আসলে গাড়ির যে ওনার সে কখনোই জানতে পারে না অনেক ট্রান্সপারেন্ট ওয়ে। সো যখন আমরা আমাদের সিস্টেমের মাধ্যমে ক্লিয়ার কাট বিডিং প্রসেসের মাধ্যমে কনজিউমার যেমন জানতে পারবে যে এইটার প্রাইসটা কত, ইকুয়ালি যে গাড়ির ওনার সেও কিন্তু জানতে পারবে যে আসলে আমি কত টাকাটা দিয়ে গাড়িটা দিয়েছি। সো দ্যাট কাইন্ড অফ দুইটা জিনিস, একটা হচ্ছে ট্রান্সপারেন্সি, আর একটা হচ্ছে যে আপনার যে অ্যাসেট অ্যাজ এ গাড়ি বা ট্রাকটা, সেটার ইউটিলাইজেশন রিয়েল টাইম আমরা কিভাবে বাড়াতে পারি টেকনোলজি দিয়ে, এই দুটোকে আমরা আসলে একসাথে যোগাযোগ করে দিচ্ছি এই প্ল্যাটফর্মের মাধ্যমে। দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট দ্য অবজেক্টিভ অফ গুডস ইন মোশন। সো আমরা যদি এই জিনিসটাকে একটু কৃষিতে নিয়ে যাই, অবভিয়াসলি কৃষিতে কিন্তু আরো ফ্যাসিনেটিং, বিকজ আপনি ধরেন আজকের কুড়িগ্রাম শহরে একটা লোক একটা গরু নিয়ে আসতে চাচ্ছে ঢাকায়, সে আসলে আমাদের দেশে যা হয় ঠিক লাস্ট মোমেন্টে আপনি গাড়িটা ঠিক করতেছেন, যে আপনি ঠিক সব কিছু যখন রেডি হয়ে গেছে তখন গাড়িটা ঠিক করছেন। নোবডি নোজ যে গাড়ি যদি এমন হতো গাড়িটা আপনি আগের দিন থেকে 24 ঘন্টা আগে ঠিক করতে চান, তাহলে কিন্তু এই ঘটনাটা কিন্তু খালি রংপুরে না, রংপুরের আশেপাশের কিন্তু আরো অনেক গাড়ির ওনার জানতে পারতো। ইভেন ঢাকা থেকে যে যাচ্ছে সেও কিন্তু জানতে পারতো যে ও আচ্ছা 24 ঘন্টার পরে এই ভদ্রলোক ওই জায়গা থেকে কিন্তু একটা গরু আনতে যাচ্ছে, ক্যান আই ইউজ ইট অ্যাজ মাই রিটার্ন অর ফিরতি ট্রিপ ওই সময়ের জন্য, সো দ্যাট যেই গরুর যে মালিক সে কিন্তু অনেক সস্তায় ওই জিনিসটা ক্যারি করতে পারবে। দ্যাট ইজ এ বিগার কস্ট, স্পেশালি উইল টক অ্যাবাউট গ্রেইনস। যখন আমরা গ্রেইন নিয়ে আসি তার কিন্তু একটা মেজর কস্ট হচ্ছে আপনার এই প্রোডাক্টটা ক্যারিং কস্ট। So exactly that's the way we'll talk a little bit more detail আলমগীর how আলভী, technology could help to optimize that part of the equation. জি, আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন নিয়ে আসব। আমি সেই প্রশ্নটি আমি বলে রাখি, সেটি হচ্ছে যে বাংলাদেশে কৃষিপণ্য পরিবহনের ক্ষেত্রে একটি প্রবণতার লক্ষ্য করা যায়, যেটি কৃষক সবসময় অভিযোগ করে থাকেন, তার পণ্য একেবারে তার এন্ড থেকে পরিবহন করতে, যে মার্কেট প্লেসে আসতে, মানে আমি ধরা যাক যে ঢাকার কারণ বাজারে আসতে তাকে বেশ কয়েকটি জায়গায় তাকে চাঁদা দিতে হয়, তাকে টোল দিতে হয় এবং নানা রকমের ব্যয়ের সম্মুখীন হতে হয়। আপনার প্রযুক্তির আওতায় এই ব্যয়কে সে কীভাবে এড়াতে পারে, এই প্রশ্নে আমি যাব। আমি তার আগে সৌরভ ইসলামের কাছে যাব, যে বিশেষ করে যে প্রযুক্তির কথা শুনলেন, এসএমইর যে কথাটি শুনলেন, ফার্মার্স মার্কেটের প্রধান হিসেবে, সিইও এবং কো ফাউন্ডার হিসেবে আপনি কিভাবে দেখছেন এই মার্কেটের এই উত্তরণের যে চিন্তা, সেই চিন্তাকে কিভাবে মূল্যায়ন করছেন? ফার্মার্স মার্কেট এশিয়া মূলত যে প্ল্যাটফর্ম, আমরা যে সফটওয়্যারটা নিয়ে কাজ করি সেটা মূলত ফুড সেফটি নিয়ে ডিল করছে, এবং আমরা বাংলাদেশে কাজ শুরু করেছি বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশনের সাথে, যাদের মাধ্যমে আমরা বর্তমানে বাংলাদেশের চিংড়ির, স্পেশালি বাগদা চিংড়ির যে ভ্যালু চেইনটা সেটা নিয়ে কাজ করছি, স্পেশালি বেসড অন ব্লক চেইন সলিউশন, এবং আমরা এটাকে বলছি ই ট্রেসিবিলিটি।
এবং আমরা যখন সলিউশনটা নিয়ে কাজ শুরু করেছিলাম 2016-17 সালের দিকে, আফটার উই হ্যাভ ফিনিশড দ্য এন্টায়ার প্রসেস ডিজাইন ফর e-traceability স্পেসিফিকলি ফর শ্রিম্প, তারপরে কিন্তু ইটস দ্য সেম সলিউশন ফর মোস্ট অফ দ্য আদার কমোডিটিস, জাস্ট আ কন্টেক্সচুয়াল চেঞ্জ ইন টার্মস অফ সফটওয়্যার প্রসেস। বাট এখানে আমাদের মূলত এই ভেঞ্চারটাতে মূলত আমাদের মূল ফোকাসটা হচ্ছে ফুড সেফটি, অর্থাৎ খাদ্য যে নিরাপত্তাটা সেটা নিরাপদ খাদ্য নিশ্চিত করা। আমরা বাংলাদেশে এখন কিন্তু বলেছিলাম যে 50 বছরের স্বাধীনতা আমাদের সবচেয়ে বড় অর্জন, কিন্তু আমরা এখন মধ্যমায়ের দেশ এবং আমরা অনেক আগেই খাদ্য নিরাপত্তা আমাদের নিশ্চিত করেছি। এখন আমরা যেটা নিশ্চিত করছি সেটা হচ্ছে নিরাপদ খাদ্য ফর লোকাল মার্কেট অ্যাজ ওয়েল অ্যাজ ফর এক্সপোর্ট মার্কেট। এবং আমরা যখন এক্সপোর্ট মার্কেট নিয়ে কথা বলি তখন কিন্তু আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, এখন আমাদের দেশের জন্য কিন্তু ব্র্যান্ড বাংলাদেশ ইজ এ কনসার্ন টু। কারণ আমরা এখন আল্লাহর রহমতে এমন জায়গায় পৌঁছে গেছি, স্পেশালি আমাদের জেনারেশনটা, আমরা যখন এখন দেশের বাইরে যাচ্ছি আমরা উই আর ক্যারিং দ্য ব্র্যান্ড এন্ড দ্যাট ইজ বাংলাদেশ। যখন আমরা যাই ব্যবসার কাজে যাই, যেই কাজে যাই, সো এন্ড উই আর ভেরি প্রাউড অ্যাবাউট ইট আল্লাহর রহমতে। সো কামিং ব্যাক টু দ্য কোয়েশ্চেন দাদা, সেটা হলো যে মোমেন ভাই যেটা বলছিলেন এবং আলী ভাই যেটা বলছিলেন এতক্ষণ বললেন, কিন্তু আমি অ্যাজ এ মিলেনিয়াল এবং ক্লোজলি ওয়ার্কিং উইথ দ্য স্টার্টআপ সিনারিও ইন বাংলাদেশ ফর লাস্ট 8 years, আমাদের কাছে যে প্রশ্নটা আসে দাদা সাধারণত সেটা হচ্ছে যে ভাইয়া আপনি তো এগ্রোটেকে কাজ করছেন, ইউ আর ব্লেসড। আমরা সাধারণত বলি কেন, ওয়াই ইউ আর নট ব্লেসড? বলে বিকজ ভাইয়া আমাদের তো কোলাটেরাল নাই। ওনাদের প্রশ্ন হচ্ছে ভাইয়া আমাদের কৃষক তো 70,000 টাকাও লোন পায় না, ওনাকে দেখা যায় 70,000 কোটি টাকাও লোন নিয়ে বসে আছে। তো এই যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা মিসম্যাচ, এটা কিন্তু আমাদেরকে অ্যাজ এ মিলেনিয়াল, আমাদের যে নেক্সট জেনারেশন এখন উঠে এসছে, আমাদের কিন্তু সেটা জবাব, ওরা আমাদের কাছে কিছু এক্সপেক্ট করে। ওরা শুনতে চায় যে আমরা কিভাবে করে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যাচ্ছি, সাকসেস হোক অর ফেলিয়ার হোক, দে ওয়ান্ট টু হিয়ার ফ্রম আস অ্যাজ আ কেস স্টাডি সো দ্যাট দে ক্যান প্রিপেয়ার দেমসেলভস। তা আপনি যদি এখন ব্যাক ট্র্যাক করেন বাংলাদেশের হিস্ট্রিতে, আমাদের বর্তমান সরকারের যে আমাদের যে অঙ্গীকারটা, যে আমরা কিন্তু এখন আল্লাহর রহমতে ডিজিটাল বাংলাদেশের রোড ম্যাপ, যেটা আমরা 2009 সালেই আমাদের বর্তমান সরকার লে আউট করেছিলেন, দের ইজ নো ডাউট ইট ওয়াজ পারফেক্টলি ডান। এখন আমরা বলতেই পারি, আমার কোয়েশ্চেন আসতেই পারে, ডিজিটাল বাংলাদেশ আমরা বলছি কিন্তু এখন আমরা ব্লক চেনের বিতেও পৌঁছায়নি। আমরা ডিজিটাল বাংলাদেশ বলছি, আমরা এখন ডিজিটাল ফাইন্যান্সেও পৌঁছায়নি। আমরা ডিজিটাল বাংলাদেশ বলছি, যেটা আলী ভাইয়া বললেন, আমরা তো এখনো লজিস্টিক্সে অটোমেশনে আসিই নেই। ইটস বিন অলমোস্ট 10 years 12 years প্লাস ফর এক্সাম্পল। সো এখানে অনেকগুলো ব্যাপার আসলে এখনো মানে আনটোল্ড, যেগুলো ডেফিনেটলি আমরা উই হ্যাভ স্টার্টেড ওয়ার্কিং অন ইট, বাট হয়তো আমরা একটু এবং এটা দেখবেন কিন্তু শুধু আমরা কিন্তু পিছিয়ে নেই। আপনি যদি পুরো সাউথ ইস্ট এশিয়াতে ধরেন, আজকে ডিজিটাল বাংলাদেশ ডে পরের দিনে আমরা যে ডিসকাশনটা করছি, আমরা কিন্তু অনেকখানি এগিয়ে আছি, ইনক্লুডিং এগ্রিকালচারাল সেক্টর। আমরা এগ্রোটেক নিয়ে কথা বললে আপনি ইন্ডিয়া দেখেন, হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ ইন্ডিয়া রাইট নাও ইন টার্মস অফ এগ্রোটেক, ইন টার্মস অফ ফিনটেক। আপনি শুধু ইন্ডিয়া কেন, পুরো সাউথ ইস্ট এশিয়া দেখলেই দেখবেন বাংলাদেশ কিন্তু এখন উই হ্যাভ আ পজিশন এট লিস্ট। সো আমাদেরকে যে প্রশ্নটা করে যে কোলাটেরাল ছাড়া লোন, তা আমার এই ফার্স্ট সেশনে আমি এই প্রশ্নটাই হয়তো মোমিন ভাইয়ের কাছে রেখে যাব, যে মোমিন ভাই যখন আমাদের কাছে দুইটা পার্ট, একটা হচ্ছে কৃষকরা যারা সরাসরি কৃষক, আর একটা হচ্ছে যারা স্টার্টআপস বা ইয়াং এন্টারপ্রেনার্স, যারা এখন হু আর অ্যাকচুয়ালি অনেক বড় স্বপ্ন নিয়ে কিন্তু আগাচ্ছে এখন ওনারা, এবং এগ্রিকালচার ইজ আ সেক্টর রাইট আফটার আরএমজি, যেটা কিন্তু বাংলাদেশের ব্যাকবোন আমাদের কাছে অ্যাটলিস্ট আমরা জানি। এবং এগ্রিকালচারের সেক্টরের যে বর্তমান কন্ডিশন, সেই কন্ডিশনে কিন্তু এখন অনেকেই মোটিভেটেড টু লুক ইনটু এগ্রিকালচার, স্পেশালি আফটার পোস্ট প্যান্ডেমিক সিচুয়েশনে, যে এগ্রিকালচার এজ এন ইন্ডাস্ট্রি যেখানে আমরা ইনভেস্ট করবো কিনা বা আমরা এখানে ঢুকবো কিনা। এই যে প্রশ্নগুলো আমাদের কাছে আসে, যে কোলাটেরাল ফ্রি লোন আমরা পাবো কিনা, হোয়াট শুড বি দি কোলাটেরাল ফর আস ফর ইয়াং এন্টারপ্রেনার্স to be motivated to invest into agrotech or agricultural industry, number 1. Number 2, আমার কৃষকরা যারা আমাদের সাথে এখন কাজ করছে, যাদেরকে আমরা স্মল ফাইন্যান্সিং দিয়ে থাকি সাধারণত আমাদের প্ল্যাটফর্মের মাধ্যম থেকে, এবং আমরা যখন অ্যাক্টিভলি সেটা ব্যাংকের সাথে আলোচনা করি, মোমেন ভাই আমি আপনাকে খুলেই বলছি, আমাদের সেকেন্ড ডে অফ ডিজিটাল বাংলাদেশ ডে এর পরেই, যে আমাদেরকে পাত্তাই দেওয়া হয় না। মানে আপনি আই এম স্পিকিং অ্যাবসলিউটলি অ্যাবসার্ড, যে কোলাটেরাল ছাড়া কথাই বলেন না। কিন্তু মোমেন ভাই আমরা এই জায়গায় আসতে চাই যে when would we see বাংলাদেশ offering সাইদ আব্দুল মোমেন ভাইয়ের কাছেই যেতে পারি, যে সৌরভ ইসলাম খুব গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট তুলে ধরেছেন। কৃষকের ঋণ প্রাপ্তির বিষয়, কোলাটেরাল ছাড়া কৃষককে যে ঋণ দেওয়ার ব্যাপারে কৃষককে সেইভাবে গুরুত্ব দেওয়া হয় না। আরও অনেকগুলো বিষয় আছে এর সঙ্গে সম্পূরক, সেই বিষয়তে আমি আসব। আপনি যদি এই সৌরভ ইসলামের প্রশ্নের জবাবটি একটু দেন প্লিজ। ধন্যবাদ সৌরভ ভাই। কোলাটেরাল একটা কথা, মানে জেনারেল ব্যাংকের জন্য কোলাটেরালটা অনেক মূল্যবান, কিন্তু আমরা আমাদের
এই স্বাধীনতার আজ 50 বছর হতে যাচ্ছে, তার মধ্যে 30 বছর ব্র্যাক ফাইন্যান্সিং করেছে, 20 বছর ধরে ব্যাংক ফাইন্যান্সিং এ এসেছে। আহ, আমরা কিন্তু আমাদের লোনের প্রায় 90% কোলাটারাল ফ্রি, আমরা কোনো কোলাটারাল নিয়ে লোন দিই না। এবং কয়েকটা ইন্টারেস্টিং ডেটা, আমাদের কোলাটারাল ছাড়া লোনের পোর্টফোলিওর এনপিএল ইজ লেস দ্যান 2%, আর কোলাটারাল নেওয়া লোনের এনপিএল হলো নিয়ার অ্যাবাউট 6%. সো ইটস অলমোস্ট 3 times মোর দেন দ্য কোলাটারাল ফ্রি লোন। সো কোলাটারালটা আসলে আমাদের এক্সপিরিয়েন্সে, বাট অবভিয়াসলি আই নো অল ব্যাংকস আর নট লাইক ব্র্যাক ব্যাংক বিকজ দেয়ার মাইন্ডসেট ইজ ডিফারেন্ট। তো আমি বলবো যে কোলাটারালটা আসলে ব্যাংকের ফাইন্যান্সিং এর জন্য যেটা প্রয়োজন, আমাকে প্রথমে দাদা বলেছিলেন যে স্টার্ট আপ ফাইন্যান্সিং, আমি ওখানে আগে আসি। স্টার্ট আপ ফাইন্যান্সিং এ বা বাংলাদেশ সরকার এবং আমাদের যে রেগুলেটর মানে বাংলাদেশ ব্যাংক, তারা কিন্তু গত বছরই প্রত্যেকটা ব্যাংকে বলে দিয়েছে তাদের যে প্রফিট, তা প্রফিট থেকে 1% সরিয়ে একটা স্টার্ট আপ ফান্ড গঠন করতে, যেটা কিন্তু সব ব্যাংক, এবং এটা বাধ্যতামূলক, সব ব্যাংক এটা করেছে, ব্র্যাক ব্যাংকও করেছে। এবং এই একটা ফান্ড গঠন করা হয়েছে টু ফাইন্যান্স দ্য স্টার্ট আপস। তো এই ফান্ডটা তৈরি হয়েছে, কিন্তু প্রবলেমটা যেখানে ওয়ার ব্যাংকস ফাইন্যান্সিং স্টার্ট আপস, এখানে দ্য গ্যাপ, এই পাজলটা কিভাবে মিট আপ করবো এটা এক্সপার্টরাই বলতে পারবে। কারণ ব্যাংক কিন্তু ডিল করে অন কাস্টমার্স মানি, মানে আপনার ডিপোজিট করা টাকায় কিন্তু আমি লোকজনকে দেই, এবং এটার কালেকশন আমার জন্য অনেকটা জরুরি, বিকজ দ্যাটস অ্যান আমার ম্যান্ডেট আপনার ডিপোজিটটাকে রক্ষা করা। তো ওয়ারঅ্যাজ যদি ভেঞ্চার ক্যাপিটাল ফাইন্যান্সিং এর কথা বলেন, তারা কিন্তু ডিফারেন্ট, তাদের কিন্তু ম্যান্ডেটটা ডিফারেন্ট। সো ব্যাংক থেকে, ফর্মাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট থেকে ফাইন্যান্সিং যদি স্টার্ট আপের প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিছু না কিছু একটা ব্যাংকে দেখাতে হবে। মানে it should not be collateral, it can be some data, some track record which gives the bank the confidence that bank যে ডিপোজিটরের মানিটা ইনভেস্ট করবে সেটা প্রপারলি অন টাইম ফেরত পাবে। তো এইটা কিভাবে করা যেতে পারে, আমি কয়েকটা এক্সাম্পল দিলাম। আমরা কিন্তু অনেক এখন ফেসবুক ডেটা বেসড, তারপরে আমাদের যে কুরিয়ার এবং বিভিন্ন কুরিয়ার কোম্পানিগুলো আছে, এদের ডেটার উপর বেস করে কিন্তু বিভিন্ন রকম মডেল সারা বিশ্বে তৈরি হচ্ছে ফর ফাইন্যান্সিং। এবং আমরা যদি কৃষকদের ক্ষেত্রেও এরকম একটা মডেল তৈরি করতে পারি, বাট এই মডেল তৈরি প্রিরিকুইজিট হলো ডেটা, এবং এই ডেটার উপর বেস করে কিন্তু মডেল তৈরি করা যায়। আপনি যেটা বললেন ব্লকচেন টেকনোলজির কথা, সেটা তো আরো সিকিউরড, আরো ডিস্ট্রিবিউটেড লেজার, এটা অন্যরকম। সো সব দিক দিয়ে চিন্তা করলে আমি বলবো কি আমাদের ওই দিকে একটু কাজ করা উচিত, যে ব্যাংকে বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে কিভাবে কনফিডেন্স দেওয়া যেতে পারে যে আমি যে টাকা 100 টাকা দিলাম, এই 100 টাকা আমি যে ফেরত পাবো, এই কনফিডেন্সটা কোনোভাবে ব্যাংককে দিতে হবে, এটা পেলেই ব্যাংক ফাইন্যান্স করবে। এটা আমি ব্যাংক তরফ থেকে বলতে পারি। ধন্যবাদ। আমি সাঈদ আব্দুল মোমেনের কাছে আমার একটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে যে আপনার কৃষক যারা ঋণ নিচ্ছে, কৃষক তার সমস্ত কিছু দেখিয়েই ঋণ নিচ্ছে, কিন্তু কৃষককে আপনি যে পরিমাণ টাকা ঋণ দিচ্ছেন সময় মতো সেই টাকা সে ঋণ শোধ দিতে পারছে না। আমি বলতে চাচ্ছি কৃষক সেই অর্থ ব্যবহারের প্রকৃত নিয়মটি হয়তো কৃষক সঠিকভাবে জানেন না। আমাদের তৃণমূল কৃষক, তার একটি সাফল্য দেখে আপনি তাকে ঋণ দিচ্ছেন, কিন্তু কৃষককে অর্থ ব্যয়ের যে পদ্ধতি, অর্থ ব্যয় করার যে ব্যাপারটি, এবং কৃষকের কৃষি প্রযুক্তি দেয়া, তার পণ্য বাজারজাতকরণ, এসব ক্ষেত্রে কি ব্যাংকের কোনো দায়বদ্ধতা থাকা দরকার? আপনি কি মনে করেন? সেটা আমি মনে করি কি এইখানে ব্যাংক পার্টনারশিপের মাধ্যমে কাজ করতে পারে। যেমন আমরা কিছু মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের সাথে কাজ করি, যারা কিন্তু এক্সপার্ট, মানে ব্যাংক ফাইন্যান্সিং এ এক্সপার্ট, কিন্তু ব্যাংক কিন্তু কৃষি প্রযুক্তিতে বা এক্সপার্ট নয়। কিন্তু ব্যাংকে তো ব্যবসা করতে হচ্ছে, ব্যাংকে লাভ নিশ্চিত করতে হচ্ছে, ওই কৃষকের পিছনে বিনিয়োগ করছেন যাতে টাকাটা উঠে আসে। কিন্তু কৃষক যদি তার প্রযুক্তি না জানে, কৃষক যদি বাজার ব্যবস্থাপনা না চেনে, তাহলে তো কৃষক লোকসান গুনছে। যে কারণে আজকে 5 শতাধিক কৃষক বাংলাদেশে ঋণগ্রস্ত হয়ে আছে, যারা মামলা ঝুলছে যাদের কাঁধে।
না, এখানে আমি বলবো কি, এখানে একটা ইন্টারমিডিয়েট প্রতিষ্ঠান থাকা উচিত যারা কৃষকদের নিয়ে কাজ করবে, এবং ব্যাংক তাদের সাথে পার্টনারশিপে কৃষকদের কাছে পৌঁছে দিবে, এবং সেখানে এই ইন্টারমিডিয়েট প্রতিষ্ঠানও সাথে ব্যাংকের ফাইন্যান্সিয়াল একটা ডিলিং থাকবে, যে ও, আপনি যেগুলো বলছেন যে ও ট্রেনিং প্রোভাইড করবে, এটার জন্য ব্যাংক থেকেও টাকা নিবে, কৃষকের থেকেও একটা কাট নিবে, কৃষকের যেই বিক্রয়লব্ধ যে ওর লাভ, সেখান থেকে একটা 0.2% সে নিল, ব্যাংক থেকেও নিল, এবং ম্যাচ মেকিংটা করিয়ে দিল। কারণ ব্যাংকের পক্ষে একদম তৃণমূল কৃষক লেভেলে অ্যাসেস করে ফাইন্যান্সিং পৌঁছে দেওয়াটা সম্ভব না আসলে। আমি এবার আসতে চাই গুডস ইন মোশনের যিনি ফাউন্ডার জনাব আলমগীর আলভির কাছে। আপনার কাছে আগের একটা প্রশ্ন ছিল, তার সঙ্গে সাঈদ আব্দুল মোমেন ভাই যে কথাটি বললেন সেখানে আপনার কোনো প্রশ্ন যুক্ত হয়েছে কিনা, কিংবা তার প্রেক্ষিতে আপনি কোনো কিছু বলতে চান কিনা? Acha, Abai, I think Momin Bhai raised a very, I think, another fantastic challenge that we have as a society right now. So, আমার কাছে exactly কৃষি related example নাই, but I can give a very comparable analysis that probably will help each of us. So, আমরা যখন এই গুডস ইন মোশন যখন শুরু করেছি, I think we started talking about it 2018-তে, তারপর 19-এর শেষের দিক থেকে আমরা আসলে এখন মার্কেটে, এবং মেইনলি ফোকাস অন এন্টারপ্রাইজে। কেন আমরা এন্টারপ্রাইজে করেছি, এবং কেন আসলে আমাদের মোস্ট অফ দ্য পিপল হু আর প্রবলি ফার্স্ট টাইম who are listening to this, right, probably even don't know what GM is, কোনোদিন নামই শুনেনি, কিন্তু আমাদের কাস্টমার কিন্তু আকিজ আমাদের কাস্টমার, এসিআই আমাদের কাস্টমার, there are a lot of RMGs, Urmi Group, APS, these are all customers that they are using our system day-to-day basis, right? So এখানে আমি কয়েকটা জিনিস আনতে চাই, খুবই ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়। যেমন এক্ষেত্রে এই যে আপনি কৃষকের যে সমস্যা, এটা কিন্তু একজন গাড়ির ওনার বা ড্রাইভার একই সমস্যা, তার আসলে ক্যাপিটাল ফরমেশন কিন্তু একটা চ্যালেঞ্জ, রাইট? যখন তারা প্রথম গাড়িটা কিনতে চায় তারও কিন্তু একই রকমের চ্যালেঞ্জ। সেও কিন্তু যখন গাড়ি কিনতে চাচ্ছে, গাড়ি যদি পেয়েও থাকে, there are the cost, the expense of that loan is extremely high, অথবা তাদেরকে কোলাটেরাল দিতে হচ্ছে, রাইট? সো এক্ষেত্রে যেমন ধরেন আমরা যখন একটা মার্কেট প্লেস করছি, মানে আমরা যখন একটা প্ল্যাটফর্ম করছি, কয়েকটা জিনিস কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে। আচ্ছা, কাস্টমার কিন্তু যদি কোয়ালিটি অফ সার্ভিস যদি খারাপ হয়, তারা কিন্তু যে একটা জায়গায় কমপ্লেইন করতে পারছে, হেই তোমার কোয়ালিটি অফ সার্ভিসটা এরকম খারাপ কেন, এবং আমরা কিন্তু সেই গাড়ির মালিককে বা ড্রাইভারকে রেসপন্সিবল করতে পারতেছি সেই কোয়ালিটি অফ সার্ভিসে, নাম্বার 1। নাম্বার 2, ও যদি আমাদের প্ল্যাটফর্মে দিনের পর দিন যখন ট্রিপ নিচ্ছে, তার কিন্তু বিজনেস কিরকম হচ্ছে এই ডেটাটা কিন্তু আমাদের সিস্টেমে আসতেছে। এই ডেটাটা দিয়েই সে কিন্তু এখন একটা কনভেনশনাল ব্যাংকে যেয়ে is able to get a loan for a new truck, right? So analogyটা আমি আনছি এভাবেই, রাইট, যে আমরা কিন্তু সো উই আর অলসো হেল্পিং দেম। আচ্ছা, কোন জায়গায় গেলে আপনি আপনার টায়ারটাকে সস্তা পাবেন, কোন জায়গায় গেলে আপনার তেলটাকে সস্তা পাবেন, তার মানে কি, তার গাড়িটা কিভাবে গাড়িটা কিভাবে বেশি আর্ন করবে, গাড়িটার খরচ কিভাবে কমবে, রাইট, এফিসিয়েন্সি কিভাবে বাড়বে, আমরা কিন্তু সব দিক থেকেই তাদেরকে সাহায্য করার চেষ্টা করছি। এবং তাদের যে সাকসেস ইন টার্মস অফ ট্রিপ নেওয়া হয়েছে, সেটা দিয়ে কিন্তু সে আগামীতে কনভেনশনাল ব্যাংকের কাছে যেই এখন কিন্তু সে পরের গাড়িটার জন্য লোন নিচ্ছে, রাইট? এবং সবচেয়ে মজার ব্যাপার, এখানে ব্যাংকও কিন্তু, এখানে ক্রিয়েটিভিটির অপরচুনিটি আছে। ব্যাংকও কিন্তু এই যে আপনার ধরেন মাসের শেষে আমার পেমেন্টটা পাবো কি পাবো না, তার পরিবর্তে we can probably help them to pay them on a trip basis, যে তাদের মেইন অংশটুকু ট্রিপে চলে যাবে। It will be even more efficient, right? So we could be quite innovative as a society, looking at the problem that we are talking, learn from sectors like RMG and other places আমরা কিভাবে করতেছি এই সলিউশনটা, and we can easily learn and take the good portion from there and start to help the agriculture sector in that perspective as well.
ধন্যবাদ। সবগুলো কাজই চলছে। আমার মনে হয় যে মার্কেট প্লেস বলি, আমরা কৃষকের ঋণ সহায়তা বলি, কৃষকের পণ্য পরিবহনের যে সুযোগ সুবিধা বলি, সবকিছু আসলে ফার্মার এম্পাওয়ারিং টুল হিসেবে কাজ করছে। এখানে এখানে ফার্মারের যদি দাদা একটা যদি ছোট্ট আমি একটু বলতে চাই, সরি টু ইন্টারাপ্ট এখানে। ইনফ্যাক্ট এখন আমার এরকমও হচ্ছে, যখন ধরেন আমরা একটা ট্রিপ নিচ্ছি বড় অর্গানাইজেশনের জন্য, সে ফর এক্সাম্পল এসিআই এর যদি ক্রেডিট রেটিং খুব ভালো থাকে, এসিআই এর যেই ট্রিপটা যে ট্রাকটা ওনার নিল, সেই ওনারকে কিন্তু ব্যাংক সাথে সাথেই তার অপারেটিং কস্টের জন্য ওই ট্রিপের পরে পরেই পয়সা দিয়ে দিচ্ছে, অ্যান্ড দ্যাট ব্যাংক ইজ কানেক্টেড টু আওয়ার ইকোসিস্টেম রাইট নাও। সো তার অপারেটিং কস্ট যেন কমানো যায়, এই জন্য কিন্তু তাকে আর ওই 15 দিনের পয়সা ধার করতে হচ্ছে না। ট্রিপের সাথে সাথেই কিন্তু ব্যাংক লাইক সিটি ব্যাংক লাইক এমটিবি ব্যাংক ইজ কামিং অ্যান্ড জয়নিং উইথ আস অ্যান্ড পেইং দেম ডিরেক্টলি থ্রু এ ইলেকট্রনিক সিস্টেম রাইট নাও। I just want to make that point that that kind of stuff could be done in agriculture as well. Sorry to interrupt. Sorry. ইটস ওকে। সৌরভ ইসলাম, আমি যে কথা বলছিলাম যে আমরা কৃষকের কাছে ঠিক কোন পর্যায়ে অনেকগুলো সহায়তা নিয়ে যাচ্ছি, একটি মার্কেট প্লেস, একটি ঋণ সহায়তা, পরিবহন সহায়তা, উৎপাদন পর্যায়ে আপনার ফার্মার্স মার্কেট এশিয়া, উৎপাদন পর্যায়ে কৃষকের কাছে আপনারা কি কি সহায়তা নিয়ে যেতে পারবেন, কিংবা আপনাদের চিন্তা ভাবনার ভেতরে কোন কাজগুলো রয়েছে? যেমন চিংড়ি উৎপাদনের কথা আপনারা বলেছেন, ইন্টারন্যাশনাল মার্কেট উপযোগী জি। চিংড়ি উৎপাদনের ব্যাপারটি আপনারা খুব কাছ থেকে প্রত্যক্ষ করছেন, তারা কোড অফ জি। কন্ডাক্ট মানছেন কিনা সেটা হয়তো আপনারা এনশিওর করার চেষ্টা করছেন। অন্য পণ্য উৎপাদনের ক্ষেত্রে কৃষকের কাছে আপনারা কতটুকু পৌঁছে গেছেন? জি দাদা, ধন্যবাদ আপনাকে আবারও। দাদা, আমরা শুধু চিংড়ি না, আমরা চিংড়ির পাশাপাশি মানে আমরা অ্যাজ এ সেক্টর অ্যাকোয়াকালচার, আপনার ক্যাটল, পোল্ট্রি অ্যান্ড হর্টিকালচার, অ্যাক্রস অল সেক্টরস, মানে অল ক্যাটাগরি উই আর ওয়ার্কিং উইথ দ্য ফার্মার্স ডিরেক্টলি। সো এখানে দাদা যেটা আপনি বলছেন যে আপনি ইনফ্যাক্ট আমাদের অনারেবল শাইখ সিরাজ সাহেব, ওনার যে মাটিও মানুষ, আমি ওইটাকে কোট করে বলবো, কারণ বাংলাদেশের কৃষকদের এই মাটি আর আমাদের যে ফসল, দিস আর অ্যাকচুয়ালি গোল্ড, আই এম সরি, দিস আর ডায়মন্ড। মানে ওনারা আসলে হোয়াট দে আর প্রডিউসিং এখানে কিন্তু মানে দে আর প্রডিউসিং দ্য ওয়ান অফ দ্য বেস্ট থিংস। কারণ আমরা যখনই কৃষকদের সাথে কাজ করি, আমি যাতে আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে দে ট্রিট এভরি কমোডিটি, যেটা আমার মাটিতে যখনও মাটি থেকে তোলা হয় নাই, তখনও কিন্তু প্রত্যেকটা কৃষক তার কমোডিটিকে তার বাচ্চার মতো ট্রিট করে। ইটস লাইক দেয়ার ওন বেবিস, রাইট দাদা? কিন্তু দেখেন দাদা, যেটা আপনি একটু আগে বলছিলেন, যদি আমি সঠিক সমাধানটা না জানি, যেটা আপনি মোমেন্ট থেকে বলছিলেন, একটা কৃষক যখন ব্যাংক লোনে হাই ইন্টারেস্টে, আই রিপিট, ব্যাংক লোনে হাই ইন্টারেস্টে, অর্থাৎ চড়া সুদে টাকা ধার নিয়ে, সেটা অনেক সময় যেটা হয়ে থাকে সাধারণত, ব্যাংক লোন না পাওয়ার ফলে উনি মিডলম্যান বা যারা মধ্যস্বত্বভোগী তাদের থেকে দাদন নিয়ে থাকেন। সেই দাদনের কিন্তু ইন্টারেস্ট রেটটা অনেক হাই হয় এবং টাইম লাইনটা কম হয়। এবং সেটা সলিউশনটা কিন্তু খুব সিম্পল দাদা, সেটা হচ্ছে স্প্রে পেস্টিসাইড। তো আমাদের কাছে যারা কৃষকরা যখন আসে, খুব জেনারেলি বলে যে আমি কিন্তু 3 মাসে, উনি করছে 2টা ক্রপ, আমি করছি 3টা ক্রপ, মনে করেন, মানে 3 মাসে করছে। কারণ কি? কারণ সে কিন্তু বেশি স্প্রে করছে। তো ওই কৃষক জানেনই না আসলে যে বেশি স্প্রে করার ফলাফলটা কি হতে পারে। তা আমার পাশে বসে থাকা কৃষি অফিসার লজ্জায় উনি খুব বিব্রত হয়ে গেছেন যে ভাই, মানে মানে despite all the hard work that we put to train these farmers, ট্রেনিংটা দাদা তখন কিন্তু কাজে লাগে না। কারণ দাদা, টাকাটা তো সবার উপরে, কারণ উনি তো চড়া সুদের লোন নিয়ে বসে আছে। যদি উনি ঠিক সময়ে এটা প্রোডাকশন করে বাজারে বিক্রি না করতে পারে, তাহলে তাকে আরো চড়া সুদ দিতে হবে, মানে ইটস ইভেন হায়ার। সো এখানে দাদা আমাদের যে ইকোসিস্টেমটা, কনটেক্সচুয়ালি যে ইকোসিস্টেমটা, নট অনলি ফর শ্রিম্প বাট ফর এভরি কমোডিটি, স্পেশালি ইন হর্টিকালচার, শাকসবজির ক্ষেত্রে, যেহেতু শাকসবজিটা আমাদের একদম মানে স্মল হোল্ডার ফার্মাররা মূলত শাকসবজি নিয়ে কাজ করে থাকেন, তো ওদের জন্য কিন্তু আরো বেশি ইফেক্টিভ, অর্থাৎ ওনাদেরকে আরো বেশি কষ্ট পেতে হয়। তো আমরা তো চিংড়ি, যেটা আলভি ভাই বলছিলেন যে মনে করেন এন্টারপ্রাইজ লেভেলে ওনারা কাজ করছেন, আমরা চিংড়ি মাছ কিন্তু মূলত যারা স্মল, মিডিয়াম বা হাই লেভেলের ফার্মার, তারা কাজ করে থাকে। কিন্তু আপনি যত ডাউন দ্য লাইন যাবেন, নিচের দিকে নামবেন, বাকি কৃষকদের কিন্তু কষ্টটা আরো অনেক বেশি। এর জন্য কিন্তু আমরা আজকে উই আর ভেরি হ্যাপি টু জয়েন দিস কনভারসেশন, যেখানে উই আর টকিং অ্যাবাউট অ্যাক্সেস টু ফাইন্যান্স, এট দ্য সেম টাইম লজিস্টিক্যাল প্রবলেমস। সালভি ভাই যেটা বলছিলেন, দেখেন এটা কিন্তু একটা আইডিয়াল সিচুয়েশন যে ট্রাক ড্রাইভার, মানে যিনি মাঝখানে যে ট্রেডার আছেন, আমরা ট্রেডারকে সাধারণত মিডলম্যান বলে থাকি। সো আমরা কিন্তু কখনো বলিনি যে এলিমিনেট দ্য মিডলম্যান। আমরা বিকজ মিডলম্যানও কিন্তু ম্যান, এন্ড হি ইজ অলসো পার্ট অফ দ্য সোসাইটি এন্ড স্টেক হোল্ডার অফ দ্য এন্টায়ার ভ্যালু চেইন। আমরা যেটা বলছি, রাদার দ্যান ইরিডিকেট দ্য মিডলম্যান, how do we incorporate the middleman into the system by changing their behavioral
মনে করেন প্যাটার্ন। অ্যান্ড টেকনোলজি ক্যান প্লে আ ভাইটাল রোল হিয়ার, যেখানে যেহেতু মিডল ম্যান একটু স্মার্ট হয়, আমরা ধরে নিই তাদেরকে আমরা টেকনোলজিটা যদি প্রপারলি ট্রেন করতে পারি, দেখা যাবে তখন তারাই কিন্তু এই সফটওয়্যারটা মোবাইল অ্যাপ থেকে ব্যবহার করছে এবং তারাই কিন্তু হয়ে যাচ্ছে ট্রেডার। এই মিডল ম্যান ট্রেডার হয়ে যাচ্ছে এবং মিডল ম্যানকে তখন তার পকেট থেকে আর চড়া সুদে দাদন দিতে হবে না। তখন এই মিডল ম্যান উড বি অ্যান এলিজিবল স্টেক হোল্ডার ইন দ্য ভ্যালু চেইন অফ এগ্রো ভ্যালু চেইন, সে ফর এক্সাম্পল, যিনি কিন্তু অন বিহাফ অফ দ্য ফার্মার অ্যাক্টিং টু অ্যাপ্লাই টু দ্য ডিজিটাল ফাইন্যান্সিং ফ্রম দ্য ব্যাংকস, এনি ব্যাংক, যেটার মাধ্যমে কিন্তু আমরা ওই ব্যক্তিটাই হেল্প করতে পারবেন, মানে যেটাকে আমরা বলি আসলে ক্লাস্টার লিডার, যিনি দেখেন মানে মনে করেন 25টা ফার্মারের একটা ক্লাস্টার হলে সেখানে একজন বা দুজন থাকেন যারা আসলে ট্রেডার মিডলম্যান বলেন, তাদেরকে কিন্তু আমরা কনভার্ট করতে চাই ইনটু ফ্রম দ্য নেগেটিভ প্র্যাকটিস টু পজিটিভ প্র্যাকটিস। ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস এন্ড হাউ ডু উই চেঞ্জ দি কালচারাল বিহেভিয়ার। কিন্তু এটা বলা অনেকটা সহজ দাদা, কিন্তু করাটা খুবই ডিফিকাল্ট। একটা ব্যাপার হচ্ছে দিনের সৌরভ ইসলাম, আমি আপনার কাছে একটি বিষয় শুধু হ্যাঁ কিংবা না এটা জানতে চাইবো, সেটি হচ্ছে আমার কনজিউমার লেভেল এবং প্রডিউসার লেভেলে পণ্যের মূল্য কি আসলে নির্ধারিত থাকা উচিত কিনা? ইট ইজ সামওয়্যার যেখানে কিন্তু আমি আজকে যে কনটেক্সচুয়ালি আমি হ্যাঁ বললে আপনার প্রশ্নের উত্তর হ্যাঁতে জবাব দিলে এটাও ভুল হবে, আমি নাতে বলি সেটাও ভুল হবে। কারণ দাদা ফ্রম দ্য বিজনেস পয়েন্ট অফ ভিউ আমরা যারা ব্যবসা করতে চাই, আপনাকে মনে রাখতে হবে দাদা, আমরা কৃষক ঠিকই বলি, একটা কৃষক কিন্তু ব্যবসায়ী, এটাকে আপনাকে মানতে হবে দাদা। ফার্মার ইজ অলসো স্মল এন্টারপ্রেনার অর মিডিয়াম এন্টারপ্রেনার, সো ওনাকে ব্যবসা করার সুযোগ দিতে হবে দাদা। সো আমরা ব্যবসা করার সুযোগ মানে আমি হ্যাঁ বা নাতে কিন্তু দেওয়া সম্ভব না, কারণ যখন মার্কেটের কনটেক্সটটা চেঞ্জ হবে আমি প্রাইস বাড়াবো। যখন মার্কেট প্রাইস, যে জন্য আমরা বলছি দাদা যে 8 টাকার সবজি আপনি 80 টাকায় বিক্রি করেন, মাঝখানে তো অনেক কিছু হয়ে গেল। আলবি ভাই যেটা একটু আগে বললেন যে ব্যাংক এন্ড লজিস্টিক যদি কানেক্টেড থাকে, তাহলে দাদা 8 টাকার সবজি কিন্তু বিক্রি করার কথা না, ও 18 টাকায় বা 20 টাকায় বিক্রি করতে পারে, সেটা ঢাকার মার্কেটে 60 টাকায়। ধন্যবাদ সৌরভ ইসলাম, আমি আপনার পয়েন্টটি বুঝতে পেরেছি। আমি সাইদ আব্দুল মোমেনের কাছে যাব যে কৃষক যখন মানে একটা ব্যবসায়ী যখন ব্যবসা করছে, তার ব্যবসার একেবারে আদ্যপাদ্য হিসেব করে ব্যবসা করছে, কত টাকা সে প্রফিট করবে এরকম একটা চিন্তা করে সে পণ্যের মূল্য নির্ধারণ করছে। কিন্তু কৃষক যখন পণ্য উৎপাদন করছে, কিন্তু সেই পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে তার নিজের সেই শক্তিটি নেই। আপনি কি মনে করেন কৃষকের সেই শক্তিটি থাকা দরকার? অবশ্যই। আমি মনে করি যে আমাদের দেশের যে পুরো সাপ্লাই চেইনটা, এটা আসলে রিভ্যাম্প হওয়ার প্রয়োজন। কারণ এখানে যে এন্ড ইউজার বা যে কনজিউমার এবং যে প্রডিউসার, এর মাঝখানে আমাদের যে লেয়ারগুলো আছে, টোটাল একটা পণ্যের উৎপাদন খরচ এবং আমি আপনি যে মূল্যটা এটা দিচ্ছি, এটার যদি লাভের পোর্শন হয় 100 টাকা, এই লাভের পোর্শনের সিংহভাগ কিন্তু এই মিডল ম্যানরা নিয়ে যাচ্ছে। এখানে লেয়ার যত কমানো যায় তত কিন্তু আমাদের জন্য ভালো। আমরা যে প্রযুক্তি নিয়ে কথা বলছি, আমরা উৎপাদন পর্যায়ে, মার্কেট পর্যায়ে, কৃষকের ঋণ দেওয়ার পর্যায়ে, এই প্রযুক্তিগুলোর সমন্বয়টা কিভাবে করা যেতে পারে, কিংবা সমন্বয়ের প্রয়োজনীয়তা আপনি কতটা উপলব্ধি করেন? জি, আসলে আমি এই বোধ মোমেন ভাই এবং সৌরভ দুজনের কথাই শুনছিলাম। আসলে কিন্তু আমরা যেভাবে, আবার বলছি, একটা অ্যানালজি নিয়ে আসছি, রাইট? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যিনি প্রডিউসার আছেন উনি কিন্তু বেস্ট প্রাইসটা চাচ্ছেন, যিনি কনজিউমার আছেন তিনি কিন্তু কিভাবে কম্পিটিটিভ প্রাইস চায়। এটাই কিন্তু আমাদের আসলে, এখানেও যে আমরা বলছি যে এগ্রিকালচার যে প্রোডাক্টটা আমরা তৈরি করছি সেটারও কিন্তু আসলে আপনার লক্ষ্য কিন্তু একই। সো আমি যদি আবার এই আমরা যে পণ্য পরিবহনে যে জিনিসটা করছি, তার মানে কি, আপনি ধরেন যে বিটুইন দ্য বায়ার অ্যান্ড সেলার দে হ্যাভ এ ডিরেক্ট কানেকশন, রাইট? এবং উনি যার এখন গাড়িটা ফিরছি ট্রিপ, সে সস্তায় দিচ্ছে, যে 5টা হাত ইনফরমেশন পেয়ে যাচ্ছে সে অনেক প্রাইসিং করছে, এবং কনজিউমার এবল টু সি ইট, রাইট? সো আমাদের এগ্রিকালচার সেক্টরও কিন্তু এরকম একটা জায়গা আসতে হবে যেখানে আসলে আজকে সবজির প্রাইসটা কত আমার কিন্তু ফোন করে করে দেখার নাই, আমি কিন্তু ট্রুলি একটা জায়গায় যেয়ে পাবো যে সবাই বলতেছে আচ্ছা আমি কিন্তু রংপুর থেকে সবজি আনছি আমি এত টাকায়, দিনাজপুর থেকে আমি আনছি এত টাকায়। Consumer can go to the marketplace and can decide that part, right? Going forward. আর আপনি যেটা একটা বলছিলেন যে প্রাইসিং ফিক্সড করা আসলে আমার কাছে মনে হয় ট্রুলি ইটস নট এ এফিশিয়েন্ট আইডিয়া, বিকজ এটার কারণ জানি না বলেই আমরা যখন প্রাইস ফিক্স করতে যাব তখন আবার মনোপলি আসবে, আপনার ইনফরমেশন ডিসিপেশনটা ঠিক মতো হবে না, right? So I think we have to think a little bit ahead. The technology are here. In fact, আমি আরো বলতে চাই যে 5G নিয়ে যে বিভিন্ন ইন্ডাস্ট্রি কাজ করছে, এটা কিন্তু আসার পরে
জিনিসপত্র will be আরো more accessible, extremely accessible. So I think it's the right time এগ্রিকালচার সেক্টরের জন্য আমরা কিভাবে এরকম একটা প্ল্যাটফর্ম আনতে পারি যেখানে all these aspects of the knowledge will come into right place and will be able to directly আপনার কনজিউমারের সাথে প্রোডিউসারে কানেক্ট করতে পারবো। That could be a one way we can tackle this problem and look ahead step by step. How can we come up with a efficient solution ধন্যবাদ to address the ধন্যবাদ timing problem? আমাদের কৃষি অসাধারণ একটি অর্জনের জায়গায় এসছে। যেসব মানুষদের মুখে কৃষির যেই জায়গাগুলো নিয়ে আমরা কথা বললাম সেটি আসলে গত এক দশক আগে সেটি ভাবাও যেত না হয়তো। আজকে কৃষি নিয়ে ভাবছেন আমাদের সমাজের খুব এমন একটি শ্রেণী যারা আসলে শিক্ষায়, চিন্তায়, প্রযুক্তিতে যারা অনেক বেশি ভালো জায়গায় অবস্থান করছেন এবং তারা আগামীর কৃষি নিয়ে ভাবছেন, কৃষকের সংকট মোচনের কথা ভাবছেন, ঋণের যে ক্ষেত্রে কৃষকের সঙ্গে ঋণের যে দূরত্ব রয়েছে তা মোচন করার কথা ভাবছে। ব্যাংকগুলো অনেক বেশি ঋণ নিয়ে এগিয়ে এসছে। আমরা ব্র্যাক ব্যাংকের সেই কৃষকের জন্য একটা বিশাল ঋণ এবং কর্মকাণ্ড সম্পর্কে আমরা জানলাম। আমরা আজকে কৃষি নিয়ে গুডস ইন মোশন এরকম একটি প্রতিষ্ঠান তৈরি হয়েছে যারা পণ্য পরিবহনে প্রযুক্তির সন্ধান দিচ্ছে। ফার্মার্স মার্কেট এশিয়া নানানভাবে কৃষি পণ্যকে কীভাবে আন্তর্জাতিক পর্যায়ে নেওয়া যায়, স্থানীয় বাজারে কৃষককে কীভাবে লাভবান করানো যায় এবং ভোক্তার কাছে লাভে কৃষিপণ্য পৌঁছে দেওয়া যায় সেই কাজগুলো করছে। আমরা অ্যাগ্রো টেকটকের একেবারে সূচনা পর্বে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। এরপরে আবারও দেখা হবে, আবারও এই বিষয়ে আরও অনেক সংকট নিয়ে কথা হবে, আরও অনেক সম্ভাবনা নিয়ে কথা হবে। আজকে যারা অতিথি ছিলেন সাইদ মাহমুদ মোমেন, আলমগীর আলভী, সৌরভ ইসলাম, আপনাদেরকে স্বাগত, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা খুব ভালো আলোচনা করেছেন। আশা করি যেসব দর্শক এই আলোচনায় অংশ নিয়েছেন, দেখেছেন, তারা এর মধ্য দিয়ে অনেক উপকৃত হবেন। শেষ করছি আজকের আয়োজন। দেখা হবে আগামীতে এই অনুষ্ঠানে আরও অনেকগুলো নতুন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। সে অবধি সবার জন্য শুভকামনা। জিম ট্রাক ভাড়ার একটি অ্যাপ ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম। জিমের মাধ্যমে খুব সহজেই যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ট্রিপ তৈরি করে ট্রাক পাওয়া যায়। বাংলাদেশে প্রচলিত সকল ধরনের ট্রাক পাবার নির্ভরযোগ্য অ্যাপ হচ্ছে জিম। জিমে অনলাইন বিডিংয়ের মাধ্যমে নিশ্চিত করা হয় বাজারের সেরা দর। ট্রিপ শেষে অ্যাপেই পেয়ে যাবেন ডিজিটাল ইনভয়েস। জিম ডিজিটাল ট্রাক, পণ্য পরিবহনে প্রযুক্তি।